এর মাটি ধারণ ক্ষমতা হলো 150 কেজি। এই যে জমির দোআঁশ মাটি নিয়েছি 100 কেজি, এই কেঁচো সার নিয়েছি হলো 50 কেজি। আর এই কেঁচো সারে 17 রকমের খাদ্য উপাদান আছে। এই হাড়ের ডাস্ট নিয়েছি 4 কেজি, যাতে মাটিতে পোকামাকড় না লাগে বা ছত্রাক না লাগে, সেজন্য 1 কেজি নিমখোল। প্রতি 1 কেজি মাটিতে 2 গ্রাম চুন দিতে হয়। ট্রাইকোডার্মার কাজই হলো মাটিতে যদি ছত্রাক থাকে সেটা মেরে ফেলবে। বীজ রোপণ থেকে আজকে পর্যন্ত 35 দিন, একটাই মাত্র গাছ লাগাবেন। মাচা বেয়ে উপরে উঠে যাচ্ছে দেখেন। কাণ্ড থেকে এই ডগা শেষ মাথাকে আমরা বলছি প্রধান শাখা। এই কাণ্ডের গোড়া দিয়ে বের হয়েছে, এটাকে আমি কেটে দিলাম। এই ধরনের ব্রাঞ্চগুলোতে কোনো চাল কুমড়া হবে না, এটা আমি কেটে দিলাম। লাল পিঁপড়া মারার বা যে কোনো পিঁপড়া মারার দুটা পদ্ধতি আছে, একটা হলো রাসায়নিক পদ্ধতি আর একটা হলো জৈব পদ্ধতি। 3 চামচ ফুরাডন বীজ প্রয়োগ করতে হবে। পাতাতে ব্যবহার করার জন্য মার্শাল আপনারা নেবেন। এই 150 কেজি মাটির জন্য আমি 250 গ্রাম নিমের খোল নিয়েছি। হলুদের গুঁড়া 2 চামচ। এতেই পিঁপড়া কিছু মরে যাবে এবং কিছু পিঁপড়া পালিয়ে যাবে। চালের পরে উঠে কিভাবে বিস্তার লাভ করছে। গাছের গোড়াতে এখন পটাশ অবশ্যই লাগবে। একাধিক কলা আমি নিয়েছি, সে কারণে আমি 1 ছুরি কলা নিয়েছি 150 কেজি মাটির জন্য। এইভাবে দুমড়ে মুচড়ে নেবেন। এই মাটিটাই আমি এর উপর দিয়ে আমি দিয়ে দেব। চাপান সার এখানে দেওয়া হয়ে গেল এবং পটাশও দেওয়া হয়ে গেল। এগুলা 5টা চাল কুমড়া জ্বালিয়ে এসছে। এটা হলো 2 নম্বরটা করছি দেখেন। আমি 6টি কুমড়ো আমি হারভেস্ট করলাম। আমারই তো লোভ লেগে যাচ্ছে কুমড় দেখে, তো আপনাদের তো লাগবেই। এই কুমড়গুলো আমি এখন হারভেস্ট করে নেব। 4 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 8 নম্বর, 11 নম্বর। আমি একসঙ্গে 11খানা কুমড়ো আমি হারভেস্ট করে দেখালাম। তপতি চ্যানেল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষারকান্তি মজুমদার তপন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এক টবে এক গাছে কি করে 50টি চাল কুমড়া ফলানো যায়। এই ভিডিওতে একবারে মাটি তৈরি করা থেকে শুরু করে বীজ রোপণ করা থেকে শুরু করে একবারে চাল কুমড়া হারভেস্ট পর্যন্ত দেখানো হয়েছে। খুব মূল্যবান একটি ভিডিও, আপনারা ভিডিওটি খুব ভালো করে দেখবেন। আমি আশা করি এই ভিডিও দেখলে পরে আপনাদের মন ছুঁয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। চাল কুমড়া লাগানোর জন্য অত্যন্ত বড় টব প্রয়োজন, মানে খুবই বড় টব প্রয়োজন। মানে যেই টবে মাটি ধারণ ক্ষমতা বেশি সেই টবে চাল কুমড়া লাগাতে হবে। দেখেন এই টবটা আমি এর আগেও একবার দেখিয়েছিলাম। এই ধরনের টব আপনারা বানিয়ে নেবেন। এটা আমি রাজমিস্ত্রিক দিয়ে বানিয়ে নিয়েছি। এর মাটি ধারণ ক্ষমতা হলো 150 কেজি। এই 150 কেজি মাটি ধারণের জন্য আমি নিয়েছি 100 কেজি মাটি। এই যে জমির দোআঁশ মাটি নিয়েছি 100 কেজি, একবারে ফ্রেশ কেঁচো সার, একবারে 1 নম্বর। ভালো করে খেয়াল করে দেখেন, আপনারা বাজার থেকে এরকম 1 নম্বর কেঁচো সার নেবেন। এই কেঁচো সার নিয়েছি হলো 50 কেজি। আর এই কেঁচো সারে 17 রকমের খাদ্য উপাদান আছে। মানে একটা গাছের জন্য যত রকম খাদ্য উপাদান প্রয়োজন আছে সবই এই কেঁচো সারের মধ্যে আছে। আর এর মধ্যে নিয়েছি বন্ধুরা 4 কেজি হলো হাড়ের ডাস্ট। এই হাড়ের ডাস্ট নিয়েছি 4 কেজি। এই হাড়ের ডাস্টে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এবং নাইট্রোজেনে গাছের পাতা সবুজ করে, সে কারণে হাড়ের ডাস্ট নিয়েছি 4 কেজি। নিমখোল নিয়েছি 1 কেজি। নিমখোল নিয়েছি যাতে মাটিতে পোকামাকড় না লাগে বা ছত্রাক না লাগে, সেজন্য 1 কেজি নিমখোল। এই হলো উপাদান। আর এই উপাদানের মধ্যে যেহেতু 150 কেজি মাটি, সেহেতু আমি কয়েক চামচ আমি চুন দিয়ে দেবো। চুন দেওয়ার একটা নিয়ম আছে, প্রতি 1 কেজি মাটিতে 2 গ্রাম চুন দিতে হয়। তো এটা যেহেতু 100 কেজি মাটি আছে আর 50 কেজি কেঁচো সার আছে, প্রায় 150 কেজি, সেই হিসাবে চুনের পরিমাণ তো অনেকই দিতে হয়। তো সেই হিসাবে আমি একটা নর্মাল একটা যে 6 থেকে 7 চামচ আমি চুন আমি দিয়ে দিচ্ছি। 6 থেকে 7 চামচ, কারণ এর আগেও যখন মাটি তৈরি করেছিলাম এই মাটিতে আমি চুনের ব্যবহার করেছিলাম, সেজন্য একটু কম চুন দেব। আর একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, এই যে ট্রাইকোডার্মা, এই মাটি তৈরি করার সময় এই বাম্পার ট্রাইকোডার্মা যদি আপনারা দিয়ে দেন, তাহলে এটাতে যে কুমড়া গাছ হবে, কুমড়া গাছের মাথা কুঁকড়াবে না, পাতা থাকবে সতেজ। এই জন্য বাম্পার ট্রাইকোডার্মা
যাতে করে মাটিতে ছত্রাক না লাগে। ট্রাইকোডার্মার কাজই হলো মাটিতে যদি ছত্রাক থাকে সেটা মেরে ফেলবে। তো সেই কারণেই আমি 6 থেকে 7 চামচ এই মাটির মধ্যে আমি ট্রাইকোডার্মা প্রয়োগ করব। দেখেন বন্ধুরা, একবারে মিহি সাদা পাউডার, একবারে মিহি দানা, একবারে সাদা পাউডারের মতো এই 6-7 চামচ আমি এর মধ্যে প্রয়োগ করব। এই হলো উপকরণ। এখন এগুলাকে ভালো করে মিশাতে হবে। আমার মাটি তৈরি করা সুন্দরভাবে প্রস্তুত হয়ে গেছে, মানে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই মূল টবে আমি মাটিগুলো নিয়ে নিব। এই মাটি তৈরি করা আমার 1 মাস হয়ে গেল। এই 1 মাসের মাথায় আমি এই মুহূর্তে একটি দেশি চাল কুমড়া ভ্যারাইটির বীজ আমি রোপণ করব। দেখেন, এটা হলো দেশি চাল কুমড়া ভ্যারাইটির বীজ। এই যে আমি হাতে একটা নিয়েছি, এক টবে আমি একটা মাত্র বীজ আমি রোপণ করব। এই যে আমি এই গোধূলি লগ্নে এই বীজটি আমি রোপণ করে দিলাম। 1 ইঞ্চি ডাউনে আমি বীজটি বসিয়ে দিলাম। এরপরে এর উপর দিয়ে আমি একটু মাটি দিয়ে দিলাম। এই চাল কুমড়ার বীজ আপনারা মার্চ এপ্রিল মাসে রোপণ করবেন। মার্চ এপ্রিল মাসে চাল কুমড়ার বীজ রোপণ করলে অধিক ফলন পাওয়া যায়। বীজ রোপণের পর থেকে এই গাছের বয়স হলো 35 দিন, একেবারে পাকাপাকি 35 দিন। বীজ রোপণ থেকে আজকে পর্যন্ত 35 দিন। এখন দেখেন এই গাছের গোড়া সাইড দিয়ে আগাছা বের হচ্ছে। দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, ছোট ছোট আগাছা বের হচ্ছে। এগুলা নিড়ানি করে তুলে ফেলতে হবে, কারণ এগুলা আস্তে আস্তে বড় হয়ে যাবে। বড় হলে পরে এইসব আগাছাগুলি এই মাটি থেকে খাদ্য আহরণ করবে। এই জন্য ছোট অবস্থা থেকেই আপনারা এই আগাছাগুলি তুলে ফেলবেন। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই যে আমার এই জায়গাটা দেখছেন, এত বড় একটা জায়গা, 150 কেজি এর মধ্যে মাটি আছে। তো এরকম মাটি পেলে অনেকে দেখি যে এর মধ্যে 4টা কুমড়ার গাছ দিয়ে দেয়, 3টা দেয়, 2টা দেয়। এই ভুলটা আপনারা করতে যাবেন না। একটা জায়গাতে একটাই কুমড়ার গাছ থাকবে, বা একটাই লাউয়ের গাছ থাকবে, বা একটাই মিষ্টি কুমড়ার গাছ থাকবে, 2টা না। এই ভুলটা আপনারা করবেন না। অনেকেই মনে করে এখানে যদি 4টা গাছ দেওয়া হয় তাহলে আমার ফলনটা অনেক বেড়ে যাবে, কিন্তু ফলনের থেকে বিপরীত, ফলন আরো কম হবে। বরঞ্চ আমি একটা গাছ থেকেই আমি 40 থেকে 45টা কুমড়ো আমি পাবো। এই জন্য আপনারা যত বড়ই জায়গা হোক না কেন, ছাদে, ড্রামে করেন বা বড় টবে করেন বা এরকম টবে করেন, একটাই মাত্র গাছ লাগাবেন। এটা যদি শীতকাল হতো তাহলে এরকম সময় থেকে আমি খোল পচার পানি আমি ব্যবহার করতাম। যেহেতু এটা গরমকাল, আমি এখানে লিকুইড সার আমি আর কোনো দিতে চাচ্ছি না। দেখেন আমার এই চাল কুমড়ার গাছটি একবারে মাচা বেয়ে উপরে উঠে যাচ্ছে। দেখেন, এখন যেটা বিষয় হলো, গুরুত্বপূর্ণ বিষয়, এই যে গোড়ার পাশ দিয়ে দেখেন চাল কুমড়ার ডগাগুলি বের হচ্ছে। মানে এই যে গোড়া থেকে, কাণ্ড থেকে এইভাবে, এই যে এই ডগার শেষ মাথাকে বলছি আমরা প্রধান শাখা। ভালো করে বুঝবেন, এই যে এই শেষ মাথাকে আমরা বলছি প্রধান শাখা। এই প্রধান শাখার পাতার গোড়া দিয়ে, পাতার গোড়া দিয়ে মানে এই যে দেখেন, এই যে এটা হলো প্রধান শাখা। এই যে পাতার গোড়া দিয়ে যে ব্রাঞ্চ বের হয়েছে, এইগুলা ব্রাঞ্চ নিচের দিকে রাখা যাবে না। তাহলে দেখেন আমি কি করি, এই যে একটা ব্রাঞ্চ এই কাণ্ডের গোড়া দিয়ে বের হয়েছে, এটাকে আমি কেটে দিলাম। এই ধরনের ব্রাঞ্চগুলোতে কোনো চাল কুমড়া হবে না। পাশাপাশি এই যে আরেকটা ব্রাঞ্চ বের হচ্ছে, এই যে এটা আমি কেটে দিলাম। এইভাবে দেখতে হবে যে এই পর্যন্ত মোটামুটিভাবে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে আমার গলা বরাবর এই 12 পাতা পর্যন্ত বা 8 পাতা পর্যন্ত আমরা এই পাতার পাশ দিয়ে যত ব্রাঞ্চ বের হবে সব ব্রাঞ্চগুলো আমরা কেটে দিব। তাহলে অলরেডি 2টা ব্রাঞ্চ আমি কেটে দিলাম। এখন দেখেন যে এখানে আর কয়টা ব্রাঞ্চ বের হয়েছে। দেখেন
এই যে 1 2 3 4 5 6 6 7 পাতার পরে আর একটা ব্রাঞ্চ হয়েছে। এই যে এই ব্রাঞ্চটা এরকম জায়গাতে এসে কেটে দিতে হবে। কেটে দিলাম, এটাতেও কোনো চাল কুমড়া হবে না। এরপরে দেখেন আর একটা ব্রাঞ্চ বের হচ্ছে, দেখেন তার উপরি ভাগের অংশে, তার উপরের পাতায় আর একটা ব্রাঞ্চ বের হচ্ছে। এই যে কেটে দিলাম। এখন এখান থেকে যেগুলো ব্রাঞ্চ মাথার পরে উঠে গেছে সেই সব ব্রাঞ্চগুলো আমি রাখবো, তাতে করে অনেক চাল কুমড়া হবে। এই গাছের গোড়াতে প্রচুর লাল পিঁপড়ার অ্যাটাক হয়েছে, প্রচুর লাল পিঁপড়া। আমি হাত দিলে আমার হাতে লাল পিঁপড়া কামড়াচ্ছে। এই লাল পিঁপড়া থাকলে কুমড়ার ফলনটা কমে যাবে এবং পাতাগুলাও কুকড়ে যাবে। অলরেডি দেখেন পাতা প্রায় ফুটা হয়ে গেছে, ভালো করে খেয়াল করে দেখেন এইসব পাতা ফুটা হয়ে গেছে এবং এই পাতার পাশ দিয়ে আমি অনেক লাল পিঁপড়া আমি দেখতে পাচ্ছি। এখন লাল পিঁপড়াকে মারতে হবে। এখন লাল পিঁপড়াকে আমি কিভাবে মারবো? এখন লাল পিঁপড়া মারার বা যে কোনো পিঁপড়া মারার দুটা পদ্ধতি আছে, একটা হলো রাসায়নিক পদ্ধতি আর একটা হলো জৈব পদ্ধতি। তো আমি যেহেতু এটা জৈবভাবে করছি সেহেতু আমি আপনাদেরকে জৈবভাবেই দেখাবো, আর রাসায়নিক পদ্ধতিও আমি আপনাদেরকে দেখাবো। যদি আপনারা কেউ মনে করেন যে আমি জৈবভাবে আমি ফেলিওর হয়ে যাচ্ছি, তখন আপনি রাসায়নিক পদ্ধতি অ্যাপ্লাই করবেন। তাহলে দেখেন আমি প্রথমে আপনাদেরকে রাসায়নিক পদ্ধতি দেখাচ্ছি। এই যে এটা হলো ফুরাডন বিষ বা দানাদার বিষ। এই ফুরাডন বিষ বা দানাদার বিষ এই গাছের যে গোড়া, এই গোড়া থেকে একটু দূর দিয়ে 1 ফুট দূরত্ব বজায় রেখে 3-4 চামচ দিয়ে দিতে হবে। এরকম 3-4 চামচ এই পাশ দিয়ে দিতে হবে। কারণ কি, যদি এরকম ছোট টব হতো, এই যে এই সাইজের যদি বালতির টব হতো, তাহলে আমি 1 চামচ প্রয়োগ করতাম। কারণ এই বালতির ধারণ ক্ষমতা হলো 20 কেজি। যেহেতু এই টবের মাটির ধারণ ক্ষমতা হলো 150 কেজি, তো 3 চামচ ফুরাডন বিষ প্রয়োগ করতে হবে, বা 4 চামচ দিলেও কোনো অসুবিধা নাই। কিন্তু আমি এখানে যেহেতু ফুরাডন বিষ বা দানাদার বিষ প্রয়োগ করব না, আমি দিব না। এই বিষ ব্যবহার করলে পিঁপড়ার একটা বংশও থাকবে না। পাতায় আমরা যে বিষ ব্যবহার করব, কারণ পাতাতেও তো পিঁপড়ার অ্যাটাক করে। পাতাতে ব্যবহার করার জন্য মার্শাল আপনারা দেবেন। মার্শাল এরকম 4 চামচ আর হাফ চামচ 1 লিটার পানির মধ্যে দিয়ে পাতা স্প্রে করে দিবেন। অথবা আপনারা যদি মার্শাল না পান, ক্লোরব্যান, এই যে আমার হাতে দেখেন ক্লোরব্যান, এই ক্লোরব্যান হাফ চামচ 1 লিটার পানিতে প্রয়োগ করে পাতা স্প্রে করে দিবেন, সেটাতেও কাজ হবে। তো রাখলাম রাসায়নিক পদ্ধতি, এটা যেহেতু আমি অ্যাপ্লাই করব না, শুধু আপনাদেরকে দেখালাম। এখন আমি এখানে জৈবভাবে কিভাবে অ্যাপ্লাই করব। এখানে আমি এই 150 কেজি মাটির জন্য আমি 250 গ্রাম নিমের খোল নিয়েছি। এই 250 গ্রাম নিমের খোলের মধ্যে 2 চামচ হলুদ দিতে হবে। এই যে হলুদের গুঁড়া 2 চামচ। এইবার এটাকে ভালো করে মিশ্রণ করতে হবে। মিশ্রণ করে আমি এখানে রেখে দিলাম। এখন যেটা করতে হবে, এই গাছের গোড়া দিয়ে দেখেন প্রচুর আগাছা হয়েছে, অনেক আগাছা হয়েছে। এগুলোকে ভালো করে নিড়ানির সাহায্যে তুলে ফেলতে হবে। আমার নিড়ানো প্রায় কমপ্লিট, সমস্ত ঘাসগুলো আমি তুলে ফেললাম। এখন যেটা করতে হবে, এটা আগে করা উচিত ছিল, যখন আমি ব্রাঞ্চগুলো কাটলাম তখনই করাটা উচিত ছিল। এই যে গাছের গোড়াতে যেগুলা পাতা বের হয়ে আছে, সেই পাতাগুলাকে ছাঁটাই করে ফেলতে হবে, কারণ এগুলা পাতা রাখা যাবে না। এখন এই মাটিতে প্রচুর রোদের প্রয়োজন, পর্যাপ্ত রোদ লাগবে। গোড়ার দিক থেকেও আমি এই কয়েকটা পাতা আমি ছাঁটাই করে ফেললাম। এখন কি করতে হবে, এখন এই যে নিম খোল আর হলুদ যে আমি মিশ্রণ করে রেখেছিলাম, এইটা এখন মাটির উপরে আমি ছিটিয়ে দেবো। একটু পাতার পরে আমি দিয়ে দেবো, যাতে করে পিঁপড়াগুলা এই ডগা বেয়ে যাতে না উঠতে পারে। পাতার পরে আমি কিছু দিয়ে দিচ্ছি।
আমার ধারণা এতেই পিঁপড়া কিছু মরে যাবে এবং কিছু পিঁপড়া পালিয়ে যাবে। রাসায়নিক কোনো সার এখানে প্রয়োগ করতে হবে না। আর যদি একটাতেও যদি আমি ফেলিওর হই তাহলে আমি রাসায়নিক সার আমি প্রয়োগ করব, কিন্তু সহজে আমি রাসায়নিক কোনো কীটনাশক বা সার আমি প্রয়োগ করব না। আমার এই চাল কুমড়ার গাছটি চালের পরে উঠে কিভাবে বিস্তার লাভ করছে ভালো করে দেখেন, এবং প্রতিটি ডালে ডালে পুরুষ ফুলও আসছে, আবার স্ত্রী ফুলও আসছে। এই সমস্ত হলো পুরুষ ফুল, এই সমস্ত হলো পুরুষ ফুল, আর এইটা হলো স্ত্রী ফুল, কেবল আসা শুরু করেছে। নিচে কুমড়ার মতন আকৃতি এবং উপরে ফুলের মতন, এই সমস্তকে স্ত্রী ফুল বলা হয়। এগুলাতে কোমর হবে। এখন এই চাল কুমড়া গাছে যেহেতু ফুল চলে আসছে, আর কদিন পরেই ফুলগুলা চাল কুমড়ায় রূপান্তরিত হবে, এই জন্য গাছের গোড়াতে এখন পটাশ অবশ্যই লাগবে। এখন গাছ শুধু পটাশ চাচ্ছে। এখন আমি যেহেতু এটা জৈবভাবে করছি, সেহেতু আমি আপনাদেরকে জৈবভাবে কি করে পটাশ তৈরি করতে হয় সেটাই আমি দেখাবো। তো দেখেন, তার আগে দেখেন যে এই কদিনের মাঝে এই গাছের গোড়ার দিক থেকে আরও কিছু ব্রাঞ্চ বের হয়েছে। এর আগেই বলেছি এই সমস্ত ব্রাঞ্চ বের হলে কেটে ফেলতে হবে, কাটাস করে কাটার দিয়ে কেটে ফেলবেন। এখানে একটা ব্রাঞ্চ বের হয়েছে, বড় ব্রাঞ্চ, কেটে ফেলবেন কাটার দিয়ে। এই যে কেটে ফেললাম, দুইটা ব্রাঞ্চ আমি কেটে ফেললাম, আর নিচের দিকে আর কোনো ব্রাঞ্চ থাকলো না। এখন এইখান থেকে ব্রাঞ্চগুলো উঠে চারিদিকে বিস্তার লাভ করেছে এবং ফুল চলে আসছে গাছে। এই মুহূর্তে আমি এখন পটাশ সারের ব্যবহার আপনাদেরকে দেখাবো, কিভাবে জৈব পটাশ করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, জৈব পটাশের জন্য আমি 1 ছড়ি কলা নিয়েছি, একটা না একাধিক কলা আমি নিয়েছি, 1 ছড়ি কলা নিয়েছি, কারণ আমার টবের ধারণ ক্ষমতা হলো 150 কেজি মাটি। এই দিকে আপনারা একটু গুরুত্ব দিবেন, কারণ টব বড় হলে এখানে পটাশের চাহিদাটা বেশি হবে। তো সে কারণে আমি 1 ছড়ি কলা নিয়েছি 150 কেজি মাটির জন্য। গোটা কলাকে এইভাবে দুমড়ে মুচড়ে নেবেন, এই হাত দিয়ে এইভাবে দুমড়ে মুচড়ে নেবেন, চাকু দিয়ে কাটার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো সবই মাটির মধ্যে চলে যাবে। শুধু একটু পেস্ট করে নেবেন হাত দিয়ে। আমার পেস্ট হয়ে গেল। এর মধ্যে আমি 4 লিটার পানি আমি দিয়ে দিলাম। এখন আরো ভালো করে আমি এই পানির মধ্যে আমি এইসব মিশিয়ে নিব। আমার কলার পেস্ট হয়ে গেল, পানির সঙ্গে মিশে গেল। এখন এই পানিটাই আমি এই গাছের গোড়ার সাহায্যে আমি ঢেলে দেব, যাতে করে গোটা মাটির উপর দিয়ে যেন ছড়াই। খেয়াল রাখবে। গোটা মাটির উপর দিয়ে আমি কলার পেস্ট আমি দিয়ে দিলাম। এখন কি করতে হবে? এখন এই মাটি তৈরি করার সময় আমি যে এক্সট্রা কিছু মাটি আমি তুলে রেখেছিলাম, সেটাই আমি চাপান সার বা মিশ্র খাবার হিসাবে আমি ব্যবহার করব। তো আমি এখানে মিশ্র সার দিচ্ছি না, ওই চাপান সারটাই দিব। যে মাটিটা আমি এখানে বানিয়েছিলাম 150 কেজি মাটি, ওই সেই সময় আমি এর মধ্যে আমি 10 কেজি মতো মাটি আমি এর মধ্যে রেখে দিয়েছিলাম এই টবে। এখন এই মাটিটাই আমি এর উপর দিয়ে আমি দিয়ে দেবো। এটাই হলো চাপান সার বা মিশ্র সার, যাই বলেন। তাহলে বন্ধুরা, আমার চাপান সার এখানে দেওয়া হয়ে গেল এবং পটাশও দেওয়া হয়ে গেল। তাহলে আমার জৈবভাবে আমার পটাশ দেওয়া হয়ে গেল। এখন আপনারা যারা জৈবভাবে পটাশ দিতে পারবেন না, যদি আপনাদের কাছে কলা না থাকে, তাহলে আপনারা পেঁয়াজের খোসা দিয়েও আপনারা করতে পারবেন। ওই 1 পোয়া পেঁয়াজের খোসা 2 লিটার পানির মধ্যে মিশিয়ে পরের দিন এই গাছের গোড়া দিয়ে আপনি ঢেলে দিবেন, তাহলেও হবে। কিন্তু আপনারা যদি এইভাবেও যদি আপনারা জৈব পটাশ না পান, সেক্ষেত্রে রাসায়নিক পটাশে অবশ্যই যেতে হবে। কিন্তু আমি এখানে রাসায়নিক পটাশ ব্যবহার করছি না, কিন্তু আমি আপনাদের প্রয়োগটা আমি দেখাচ্ছি। এটাই হলো রাসায়নিক পটাশ। এই পটাশই এই গাছের গোড়ার একটু দূর দিয়ে, প্রায় 1 হাত দূর দিয়ে 7 থেকে 8 চামচ দিয়ে দিবেন, গাছের দূর দিয়ে দিবেন, তাহলেই পটাশের চাহিদা মিটে যাবে। আপনাদেরকে জানার স্বার্থে এই রাসায়নিক পটাশের ব্যবহারটা আমি দেখালাম। বন্ধুরা দেখেন, আমার চাল কুমড়ার গাছে চাল কুমড়া চলে এসেছে অলরেডি। এই একটা গাছে প্রথম অবস্থায় 7খানা চাল কুমড়া এসেছে, যেটা হবেই, মানে 7খানা চাল কুমড়ার জালি এসেছে, যেটা হবেই। দেখেন
এখানে একটা হয়েছে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন। পাশাপাশি দেখেন এইখানে একটা এসছে, এই যে আমি আঙ্গুল দিয়ে আছি এখানে একটা এসছে, তারপরে এর পিছনে এখানে একটা এসছে, তারপরে এখানে একটা এসছে, তারপরে এখানে একটা এসছে। এটা হলো গাছের গোড়া। এই গাছের পূর্ব দিকে এগুলা 5টা চাল কুমড়া জালি এসছে। এটা হলো পূর্ব সাইড। এইবার এই গাছের উত্তর সাইডে আর একটা জালি এসছে। এটা শোয়া অবস্থায় আছে দেখেন, এটা ঝুলে নাই, এখানে একটা জালি এসছে। ভিডিওর এই অংশটি আমি আপনাদের কাছে অমর করে রাখতে চাই। এই আম গাছকে আমি সাক্ষী রেখে বলছি যে আমি এই চাল কুমড়াই যেটা সঠিক সেটাই আমি দেখাবো। দেখেন আমি হাতে নিলাম এবং দেখেন এই কুশিগুলা, আমের কুশিগুলা কত বড় হয়েছে এটা আপনারা খেয়াল করে রাখবেন। এই পজিশনে আমি এই চাল কুমড়া জালিগুলি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি আবারও রিভিউ করছি। এখানে একটা, ভালো করে খেয়াল করে দেখেন, এখানে একটা চাল কুমড়া, এর পিছনে এখানে একটা চাল কুমড়া, এর পিছনে এখানে 3টা চাল কুমড়া এসছে, 1টা 2টা 3টা, আর এই গাছের সাইড দিয়ে আরেকটা চাল কুমড়া এসছে। এই যে এটা হলো শুয়ে আছে। এই গাছের পশ্চিম সাইডে ওই দূরে একটা চাল কুমড়া হয়েছে, একটা চাল কুমড়া ঝুলছে। এই 7টা চাল কুমড়া জালি এসছে, যেটা আমি 7 দিন পরে আমি হারভেস্ট করব। এবং 7 দিন পরে যখন আমি হারভেস্ট করব তখন আপনারা দেখবেন যে এই আমের কুশিগুলি কি পরিমাণ বড় হয়েছে। তাহলেই এটা সত্যতা প্রকাশ পাবে যে আমি আপনাদেরকে ঠিক মতন দেখাতে পারছি কি না। বন্ধুরা, আম গাছকে আমি সাক্ষী রেখেছিলাম এবং সাক্ষী রাখার পরে দেখেন 1 সপ্তাহের ব্যবধানে দেখেন এতগুলো চাল কুমড়া আমার বড় হয়ে গেছে। 7টা আমি চাল কুমড়া দেখেছিলাম, দেখেন 1 সপ্তাহ আগে এই আম গাছের কুশিগুলো ছোট ছিল, এখন বেশ খানিকটা বড় হয়ে গেছে। পাশাপাশি দেখেন এই কুমড়গুলো এখন খাওয়ার মতন চলে আসছে। এই জালি থেকে 1 সপ্তাহের মধ্যে কুমড়গুলা এত বড় হয়েছে। এখানে আমি পরপর 5টা আমি জালি দেখেছিলাম, 5টা জালি কুমড়ে রূপান্তরিত হয়েছে। দেখেন ভালো করে দেখেন, এখানে 5টা, আর ঠিক এর পাশেই এই কুমড়ের গোড়া, এই যে এই গোড়ার পাশে উত্তর সাইডে একটা জালি দেখেছিলাম, শোয়ানো জালি দেখেছিলাম। সেই জালি দেখেন এই 7 দিনের ব্যবধানে কত বড় হয়ে গেছে। আর একটা জালি দেখিয়েছিলাম ছাদের বাহির সাইডে, দেখেন ছাদের নাগালের বাইরে। আজকে আমি যেগুলো কুমড়ো বড় হয়ে গেছে সেগুলো তো পারবই বা হারভেস্ট তো করবই, সেই সাথে দেখেন এই আম গাছের কুশিগুলি আজকের অবস্থানটা দেখে নেন। দেখেন আজকে আবার কুশিগুলি বড় হয়ে আরো বড় হচ্ছে। আজকে আমি আবারও এই আম গাছকে সাক্ষী রেখে আমি আপনাদেরকে কিছু কুমড়োর জালি আমি দেখাবো। দেখেন আমি ধরলাম, এই সামনে দিয়ে দেখেন, এই সামনে দিয়ে দেখেন এখানে একটা জালি এসছে, এখানে একটা জালি এসছে। এইভাবে আমার গোটা মাচায় 15 থেকে 20 খানা জালি এসছে। আমি 15-20টা জালি আমি কমই বললাম, যে এত জালি এসছে মানে গোটা মাচায় গোনা যাচ্ছে না। দেখেন এই দেখেন এই যে কুমড়োগুলো হয়ে আছে, এই কুমড়োর পাশে দেখেন, এই দেখেন এটাও একটা কুমড়োর জালি। আমি এই কুমড়া গাছের মাচার উত্তর সাইডে আমি চলে আসছি। দেখেন এখানে কি পরিমাণ জালি হয়েছে। দেখেন এখানে 3টা জালি দেখেন একবারে পাশাপাশি, 1 2 3, এই 3টা জালি একেবারে পাশাপাশি হয়ে আছে। আমি এখন মাচার পশ্চিম উত্তর কোণে আমি চলে আসছি। এখানে আমার সিঁড়িঘরে দেখতেই পাচ্ছেন একটা টিন দেওয়া আছে সিঁড়িঘরের উপরে। এই টিনের পরেই কুমড়ার ডালগুলি উঠে যাচ্ছে। দেখেন টিনের পুরো আমি মাচা দিয়ে দিয়েছি। এই দেখেন বন্ধুরা, এগুলো বাঁশের মাচা আমি টিনের পুরো আমি পেরে দিয়েছি, কারণ এই গাছে 1G এবং 2G কাটিং করিনি, সে কারণে এই গাছ অনেক দূর বিস্তার লাভ করছে। আমি যদি এই গাছে 1G এবং 2G কাটিং করতাম তাহলে এই গাছটা বেশি দূর বিস্তার লাভ করতো না। আর এটা আমি যেটা লাগিয়েছি আগেই আমি বলেছি, এটা হলো দেশি ভ্যারাইটির গাছ। দেশি ভ্যারাইটির গাছ কিন্তু দেশি কুমড়ার গাছ অনেক দূর বিস্তার লাভ করে যদি 1G কাটিং না করেন। তো সেজন্য এই গাছটা অনেক দূর বিস্তার লাভ করছে এবং আমার সিঁড়ি ঘরে টিনের উপরে পর্যন্ত উঠে যাচ্ছে।
এই টিনের পুরো অনেক পরবর্তীতে কুমোর হবে, যেটা আমি পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো। অলরেডি দেখেন দুটো জালি চলে আসছে, চালের উপরেই দেখেন বড় বড় জালি চলে আসছে। আমি তো এখান থেকে দুইটা দেখছি, এবং আরো কিছুদিন পরে টিনের পরেই 15-16টা কুমড়া হবে। এখন দেখেন আমার পিছনে দেখেন, আমি কুমোরগুলো কিন্তু এখনো হারভেস্ট করিনি। কুমোরগুলো থাকা অবস্থাতেই দেখেন যে পরিমাণ আমি আপনাদেরকে জালি আমি দেখালাম, এগুলো ঠিক মতন যদি কুমোর হয় তাহলে তো এর পরের চালানে আপনারা দেখতেই পাবেন যে কতগুলো কুমোর হয়েছে। তো এখন আমি যেটা দেখাবো যে এই যে জালি পড়েছে এটা হলো কুমড়ার জালি। এটাকে সঠিকভাবে হ্যান্ড পলিনেশনের মাধ্যমে যদি আমরা পরাগায়ন করি তাহলে এই কুমড়ের জালিটা নিশ্চিত হবে। তো হ্যান্ড পলিনেশন আমরা কিভাবে করব? এই যে এই কুমড়টাকে আমরা বলছি স্ত্রী ফুল, আর এই যে উপরের অংশ যেগুলো বের হয়েছে, যে আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই যে এটা হলো পুরুষ ফুল। এই পুরুষ ফুলের পাপড়িটাকে এইভাবে কেটে দিবেন, কেটে দিলাম। এই যে কেটে দিলাম, উপরের অংশে দেখেন একটা পুষ্পের মতন বের হয়ে আছে, মানে মাঝখানে। এটাই আমি এই পাপড়ি একটু উঁচু করে এই স্ত্রী ফুলের উপরে আমি লাগিয়ে দিব। দেখেন একটু ধরে রাখতে হবে বা একটু ঘষা দিতে হবে, তাহলেই আমার হ্যান্ড পলিনেশন হয়ে গেল। আপনারা প্রশ্ন করতে পারেন যে একটা পুরুষ ফুল, এই যে পুরুষ ফুল, একটা পুরুষ ফুল দিয়ে কয়টা হ্যান্ড পলিনেশন করা যায়? একটা পুরুষ ফুল দিয়ে 4টা হ্যান্ড পলিনেশন করা যায়। এখন কি করতে হবে আমাদেরকে? এখন এই সমস্ত কুমোরগুলোকে হারভেস্ট করতে হবে। হারভেস্ট করে নিলেই যে সমস্ত জালিগুলি আপনাদেরকে দেখালাম সেগুলো আবার 7 দিন পরে এত বড় কুমোরে রূপান্তরিত হবে। এখন কুমোরগুলি হারভেস্ট করব, দেখেন করে ফেললাম। দুই নম্বরটা করছি, দেখেন তিন নম্বরটা করে ফেলছি, 4 নম্বরটা করে ফেললাম, 5 নম্বরটা করে ফেললাম। দেখেন ভালো করে কুমোরগুলো দেখেন কত সুন্দর কুমোর। এইবার 6 নম্বরটা করবো, যেটা শোয়ানো ছিল, করে ফেললাম। আমি 6টি কুমড়ো আমি হারভেস্ট করলাম। আমের গাছ দেখেন, আমের গাছের কুশি কেবল বের হতে শুরু করেছে। 6টা কুমড়ো আমি হারভেস্ট করে ফেললাম। আমাদের বাহির সাইডে যে কুমড়োটা দেখছেন ওইটা আপাতত পারা গেল না, ওইটা পারার জন্য আমাকে লাঠির ব্যবহার করতে হবে, দেরি হবে, সেজন্য আমি ওই কুমড়োটা আমি দেখাতে পারলাম না। আপাতত আমি 6টা কুমড়ো আপনাদেরকে হারভেস্ট করে দেখালাম। দেখেন কত সুন্দর। প্রচন্ড বৃষ্টি পড়ছে, এখন তো বর্ষাকাল, বৃষ্টি হবেই। আর এই বৃষ্টির মধ্যে দেখেন আমার এই চাল কুমড়া জালি থেকে চাল কুমড়ায় রূপান্তরিত হচ্ছে। এবার এর আগে তো আমি আপনাদেরকে 6টা চাল কুমড়া পেরে দেখাইছি, তারপরে এখন 16টা চাল কুমড়া অলরেডি চলে এসছে, মানে জালি থেকে চাল কুমড়ায় রূপান্তরিত হচ্ছে 16টা, এবং 16টা চাল কুমড়ায় আর 5-6 দিন পরে আমি আপনাদেরকে হারভেস্ট করে দেখাবো। দেখেন অলরেডি এখানে 16টা চাল কুমড়া চলে এসছে। একটু আমি ক্যামেরাতে আমি আপনাদেরকে যতটুকু পারছি ততটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে অলরেডি 6টা চাল কুমড়া চলে এসছে একসঙ্গে। যেমন এখানে একটা, এখানে একটা, 2টা, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, এখানে একটা 5টা, এখানে একটা 6টা চাল কুমড়া একসঙ্গে চলে এসছে, এবং এটাও চাল কুমড়াতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। অলরেডি মোট 7টা চাল কুমড়া প্রায় একই জায়গাতে চলে এসছে। এরপরে আমি দেখিয়েছিলাম টিনের ছাদের উপরে ছোট ছোট 2টা জালি আমি দেখিয়েছিলাম। ভালো করে খেয়াল করে দেখেন, টিনের উপরে যে ছোট আমি 2টা চাল কুমড়া জালি দেখিয়েছিলাম সেই 2টা চাল কুমড়াও এখন বড় হতে শুরু করেছে। তারপরে এই ছাদের বা এই মাচার উত্তর সাইডে আমি বেশ কিছু চাল কুমড়া আপনাদেরকে দেখিয়েছিলাম, সেগুলোও দেখেন অলরেডি বড় হতে শুরু করেছে। উত্তর সাইডে এগুলো হয়ে আছে, এখানেও বেশ কয়েকটা চাল কুমড়া হয়ে আছে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, প্রায় পাশাপাশি 5টা চাল কুমড়া এই মাচার উত্তর সাইডে হয়ে আছে।
আমি এখন বাঁচার মাঝখানে আমি চলে এসেছি। দেখেন মাঝখানেও বেশ কিছু চাল কুমড়া হয়ে আছে। এগুলাকে এখন চাল কুমড়া জালিও বলা যাবে না, আবার চাল কুমড়া যে বড় হয়েছে তাও বলা যাবে না। চাল কুমড়া জালি এবং বড় চাল কুমড়ার মাঝামাঝি অবস্থাটা এসছে। এটা মোটামুটি 4-5 দিন পরে এই সাইজে চাল কুমড়া হয়ে যাবে। শীতে চাল কুমড়া খুব দ্রুত বাড়ে। আমারই তো লোভ লেগে যাচ্ছে কুমড় দেখে, তো আপনাদের তো লাগবেই। আমি এই যে নিজে হাতে কুমড়গুলো ফলিয়েছি, এক চালে না দেখেন 15 থেকে 16টা চলে এসছে। এক নজর ভালো করে দেখে নেন। এই কুমড়গুলো আমি এখন হারভেস্ট করে নিব, আপনাদের সামনে আমি হারভেস্ট করব। এবং এই আম্র কানন, এই আম্র গাছকে আমি সাক্ষী রেখেছি। দেখেন এই গাছ কিন্তু এখনো বড় হয়ে যাচ্ছে, গাছের কুশিগুলো বড় হয়ে যাচ্ছে। আমি এখন কুমড়গুলি এখন পাড়া শুরু করলাম। 1 নম্বর, দারুণ। 2 নম্বর, এইটা পারবো না, এটা ছোট আছে। 3 নম্বর, এইটার পাশে একটা ছোট আছে, এটা কাটলাম না। 4 নম্বর, 4 নম্বর, এটা ছোট আছে, এটাও পারলাম না। 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর। এখন এই সিঁড়িঘরের উপরে যে দুটো কোমর আমি দেখিয়েছিলাম, এটা অনেক বড় হয়ে গেছে। এই দুটো এখন পারবো, একটু পারতে কষ্ট হবে, তারপরেও আমি আপনাদেরকে পেরে আমি দেখাবো। এই যে 10 নম্বর, 11 নম্বর। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন, আমি একসঙ্গে 11খানা কুমড়ো আমি হারভেস্ট করে দেখালাম। আর গাছে তো অনেক জালি পড়ছে, ভালো করে খেয়াল করে দেখেন। এখনও গাছে 4-5টা জালি সামনের অংশেই আছে। আমি এর আগেও 6-7টি কুমড়ো আমি আপনাদেরকে হারভেস্ট করে দেখিয়েছি। একই গাছে এইসব জালি থেকে আবার কুমড়ায় রূপান্তরিত হয়েছে। এবং এই সমস্ত কুমড় যদি আমি রেখে দিতাম চাঙ্গার পরে, এই কুমড়গুলো পেকে সাদা হয়ে যেত এবং পরবর্তীতে আর কুমড় জালি আসতো না। এগুলা যদি আমি পাকাতাম, পরিভাষায় যদি এটা যদি এইসব কুমড়োগুলো আমি যদি সাদা করতাম বা পাকাতাম, তাহলে মাচায় যে নতুন করে যেগুলো জালি এসছে সেগুলা আর বড় হতো না বা নতুন জালি কম আসতো। সেজন্য আমরা বেশি ফলন পাওয়ার জন্য কুমড়া বড় হওয়া মাত্রই কুমড়া আমরা হারভেস্ট করে নেব। এবং তাতে করে কি হবে, পরবর্তী যেগুলো ছোট ছোট জালি আসবে সেগুলাও আবার এরকম রূপান্তরিত হবে। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই আমি যেভাবে কুমড়া চাষ করে দেখালাম, বড় টবে আপনারা কুমড়া চাষ করবেন। 50+ কুমড় অবশ্যই অবশ্যই হবে। আমি যেভাবে দেখালাম আপনারাও করবেন, অবশ্যই অবশ্যই গ্যারান্টি সহকারে বলছি, এক গাছে এক টবে 50টি কুমড় হবে। তার নমুনা আমি তো আপনাদেরকে দেখালাম। এখন আবার যেগুলো জালি হয়েছে সেগুলো আবার বড় বড় কুমড়ে রূপান্তরিত হবে, সেগুলো পারবো। পারার পরে আবার জালি আসবে, আবার কুমড় হবে। এইভাবে করতে করতে আমার এই মাচায় যত কুমড় আসবে, আমার ধারণা 50-এর অধিক আমি কুমড় পাবো। বয়সের ভারে গাছ একবারে ভারাক্রান্ত, গাছের ফল প্রায় শেষের দিকে, এবং শেষের দিক হলে কি হবে, তারপরও দেখেন অনেক ফল দিয়ে যাচ্ছে। অলরেডি আমি এখন পর্যন্ত 50টা চাল কুমড়া পেরে ফেলেছি। আর এই সিঁড়িঘরের উপরেই আমি 10 থেকে 12টি চাল কুমড়া আমি উত্তোলন করেছি। এখনও চাল কুমড়া হয়ে যাচ্ছে। এই একটা চাল কুমড়া,
এইখানে একটা চাল কুমড়া, এইখানে একটা চাল কুমড়া, এইখানে তো পরপর 4টা চাল কুমড়া এসছে। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন, পরপর 4টা। এটা তো অনেকটাই বড়। ভালো করে খেয়াল করে দেখেন, এটা পাতার মধ্যে হয়ে আছে একবারে। একসঙ্গে 4-5টা কুমোরের ডগা একসঙ্গে মিশে মানে জগা খিচুড়ি বেঁধে গেছে। ভালো করে খেয়াল করে দেখেন, একসঙ্গে 4-5টা ডগা একই জায়গাতে এসে এখানে জগা খিচুড়ি বেঁধে গেছে। সে কারণে দেখেন এই ডগার মধ্যে একটা কুমোর হয়েছে, আর নিচে দেখেন 3টা, একটা আর নিচে আর একটা ছোট। ভালো করে খেয়াল করে দেখেন, এখানে একত্রে 4টা চাল কুমড়া চলে এসছে। তো অলরেডি এই গাছের বয়স প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমি আপনাদেরকে গাছটা আমি দেখাচ্ছি। এই যে গাছের কিছু কিছু পাতা হলুদ বর্ণ ধারণ করেছে, এগুলো হলুদ বর্ণ ধারণ করতে যাচ্ছে, আর নিচের দিকের পাতাগুলি শুকিয়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখেন, পাতাগুলি শুকিয়ে যাচ্ছে। আর এই গাছের গোড়া, আমি গোড়া থেকে কুমড়া পর্যন্ত আবার আসবো স্লো মোশনে। দেখেন এই যে চাঙ্গার পরে উঠে গেছে, উঠে যাওয়ার পরে এই যে কোমরগুলো হয়ে আছে। আর এখানে একত্রে 4টা কোমর। ইতিমধ্যে দেখেন অনেক দিন পার হয়ে গেল, এই আম গাছের কুশি অনেক বড় হয়ে গেছে। দেখেন মাথার পরে যেগুলো কুশি বড় হচ্ছিল না, প্রথম 2 চালানে খুব একটা বড় হয়েছিল না। প্রথম 2 চালান যখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কুমড়ার, তখন খুব একটা বড় হয়েছিল না। শেষ পর্যায়ে দেখেন আমার কুমড়া গাছ প্রায় অন্তিম অবস্থায় চলে এসছে। সেই অবস্থায় দেখেন মাথার কুশিগুলি অনেক বড় হয়ে গেছে, মানে এটা এখন আমের শাখায় রূপ নিয়েছে।